বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়েছি কামারপুকুরের উদ্দেশ্যে। কামারপুকুর জয়রামবাটি শ্রী শ্রী পরমহংসদেব শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান। তো আমরা সকাল সকাল বেরিয়ে হরিপাল থেকে ট্রেন ধরে নিয়েছি 8:30, ওই 8:32-এর ট্রেন। আমরা একদম সোজা চলে যাব গোঘাট স্টেশন, লাস্ট স্টেশনে। আমরা একদম নাব্য হয়ে গেছে, একদম স্টেশনের সামনে চলে এসেছি। লাস্ট স্টেশন গোঘাট। তো দেখা যাক, আপনাদেরকে পুরো ভিডিওটা আজকে দেখাবো, কিভাবে গেলাম, কোথায় গেলাম, আর রামকৃষ্ণদেবের জন্মস্থানের কিছু গুরুত্ব ঘটনা দেখাবো, গোপন তথ্য কিছু দেখাবো। स्टेशन है, यहाँ इस रूट की आखिरी स्टेशन है। कृपया सभी यात्रियों से निवेदन है कि गाड़ी रुकने के बाद ट्रेन से उतर जाएं। নবো হাই, চলে এসো। আমরা ফাইনালি গোঘাটে নেমে পড়েছি। আমরা যাবো কামারপুকুর। গোঘাটে আমরা নেমে পড়েছি। আমাদের ট্রেন এসে উপস্থিত হলো 10:01-এ। চলো, এই দেখছেন আমরা স্টেশন থেকে নেমে চলে এসেছি। এই হচ্ছে অটো স্ট্যান্ড। অটো আছে, টোটো, প্লাস হচ্ছে ইঞ্জিন ভ্যান। তো টোটো ছাড়া আপনারা বাসে করেও যেতে পারেন। তো আমরা টোটো করে চলে এসেছি শ্রী শ্রী পরমহংসদেব রামকৃষ্ণদেবের কামারপুকুরে। 11:30টার মধ্যে আপনাদেরকে বার করে দেবে। তো তার আগেই আপনারা ঢুকে গিয়ে দর্শন করে নিয়ে আর খাবারের কুপনটা কেটে নেবেন। প্রতি কুপন 40 টাকা করে। কুপনটা কেটে নেবেন, মানে 11:30টার মধ্যে না কাটলে কুপনটা পাবেন না। চলুন। আর এখানে তো আপনাকে বেশি দূর ক্যামেরা করা যাবে না, ক্যামেরা নিষিদ্ধ আছে, নাহলে আপনাদের ভেতরেরটা দেখাতাম পরমহংসদেবের কোথায় কীরকম। তো আমরা দেখতে থাকুন, আরও কিছু গোপন তথ্য আপনাদেরকে দেখাবো। সাইডে 12টা মন্দির আছে। ঠাকুরের পাঠশালা, লাহাবাড়ি, দুর্গা মন্দির, বিষ্ণু মন্দির, গোপেশ্বর মন্দির। বন্ধুরা, খুব সাবধান এখানে। টোটোদের পাল্লায় পড়ে যেন ফেঁসে যাবেন না। খুব দাম দস্তর করে নেবেন। 10-20 টাকার রেটটা আপনাকে 150 টাকা 100 টাকা করে হাঁকবে। তো মাথা পিছু দেখবেন এখানে 10 টাকা 20 টাকা করে রেট, সেই বুঝে আপনারা টোটোটা বুক করবেন। আর আমরা এখন এখানে প্রসাদের জন্যে লাইন দিয়ে দিয়েছি, প্রসাদ পাবো। এই দিকটা প্রসাদের ব্যবস্থা আছে। জয়রামবাড়ি লোকাল সাইট সিন করলে বলুন। সাইডে 12টা মন্দির আছে। জয়রামবাড়ি গোঘাট স্টেশন, জয়রামবাড়ি বলুন। গোঘাট স্টেশন। বড় যে মন্দির হয়েছে 25 সাল। এই হচ্ছে হালদার পুকুর, যেখানে রামকৃষ্ণদেবের ছোটোবেলাটা কেটেছে, খুব স্মৃতি জড়িয়ে আছে। তো এরকম কিছু কিছু দর্শনীয় স্থান 12খানা স্পট আছে, আপনারা ঘুরে ঘুরে নিজেরাই দেখে নিতে পারবেন। এই যে এইদিকে চলে যাচ্ছে দেখছেন, রাস মন্দির আছে, কামারপুকুর, যেখানে এই দিকটা গিয়ে বাঁ দিকে চলে যাবেন আপনারা। বাঁ দিকে গিয়ে আপনারা অনেক কিছু মন্দির দর্শন করতে পারবেন। লাহাবাড়ি আছে, যেখানে পাঠশালা, পড়াশোনা হতো, নানা রকমের মন্দির, বিষ্ণু মন্দির আছে, শিবের মন্দির আছে। নিজেরাই আপনারা এখানে ঘুরে ঘুরে দেখে নিতে পারবেন।
এই তারা টিপে সেই যেমন সেই ওটা কি গো এই বাম দেবে বাড়ি ওইখানে ওইখানে এই যে পুরো বন্ধ করে গেলি লালাবাবুর কাছে চ, এখানে পাঠশালাটা দেখবি চ। এইখানে পড়াশোনা হতো। লাহা লাহা, এই যে লাহা বাবু, এই তো দাঁড়িয়ে আছে লাহা বাবু। ধর্মদাস লাহা বাবু, এই তো লাহা বাবু, দেখো তো লাহা বাবু। ঠিক আছে, চলে এসছো। রামকৃষ্ণদেবের যখন 5 বছর বয়স ছিল, রামকৃষ্ণদেবের মা খাইরাই পাঠশালা পড়াতেন। পাঠশালায় না পড়াশোনা করে লুকিয়ে পালিয়ে আসতেন। এসে সিলেটিতে এক কোণে মা কালী মূর্তি আঁকতেন, কাঁচের মধ্যে নারায়ণ শিলাকে পুজো করতেন, আর এক কোণে বসে না ধ্যান করতেন। এই মন্দির হচ্ছে উপনাম্য 3 তলা বাড়ি আছে, নিচে আন্ডারগ্রাউন্ড আছে। বরকিরা যখন লুটপাট করতে আসতো না, টাকা পয়সা গয়না রাখলে লাহা বাবারা নিচে তলায় লুকিয়ে পড়তেন। আবার যখন লুটপাট যখন সারা হতো, তখন টাকা পয়সা গয়না দিয়ে উপরে উঠে পড়তেন। এই মন্দির হচ্ছে বরকিদের মাতা মন্দির। আমরা যেখানে দাঁড়িয়ে আছি না, এদিকে ছাদের উপরে দাঁড়িয়ে, সেটা 3 তলা। হ্যাঁ, এই যে গেটের এটা কি এটা বিষ্ণু মন্দির এটা হচ্ছে লাহা বাবাদের বিষ্ণু মন্দির। রামকৃষ্ণদেবের যখন 5 বছর বয়স ছিলেন, রামকৃষ্ণদেবের মা খাইরাই পাঠশালা পড়াতেন। পাঠশালায় না পড়াশোনা করে লুকিয়ে পালিয়ে আসতেন। এসে সিলেটিতে এক কোণে মা কালী মূর্তি আঁকতেন, কাঁচের মধ্যে নারায়ণ শিলা আছে, নারায়ণ শিলাকে পুজো করতেন, আর এক কোণে বসে না ধ্যান করতেন। এই মন্দির হচ্ছে বরকিদের মা টাউনের মন্দির। ডাঁদু সিঁড়ি আছে, বাঁধু সিঁড়ি আছে, দুপাশে ধরে না কাঠের দরজা আছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, ছাদের উপরে দাঁড়িয়ে আছি। একটা ছবি তুললো তো রাবণের মুখে মুখ ঘষা। ও এদিকে আয়, চুপ করো, ঠিক করো না। আবার সকালবেলা ভাঙে আবার সিলেট বসে রেখে দেয়। ওই থেকে ডান দিকে পা দিকে উপর যাওয়া নিচে যাওয়ার লেখা রয়েছে, আপনারা দেখে আসুন, দরজাগুলো দেখে আসুন, দুটোটা খুলে। আর টেরাকোটাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিষ্ণুপুরে পাকড়া দিয়ে বিষ্ণু দেখা যায়। আর এই মন্দির বরকিদের মাথা হলো মন্দিরে একেবারে দাপন আছে, আর নিচেরগুলো ফেটে গেছিল বলে আবার নতুন করে তৈরি করে দিচ্ছে। আর রামকৃষ্ণের বাবা যখন রামকৃষ্ণ চলে এসেছিলেন, তখন এই ধর্মদাস লাহা সুব্রত গোস্বামী আশ্রয় দিয়েছিলেন থাকতে। ওইটা হচ্ছে রামকৃষ্ণদেবের দাদা রামকুমার, আর ওইটা হচ্ছে দিদির কাটাইনের, ওইটা হচ্ছে মা হচ্ছে চন্দ্রামতি। হ্যাঁ এখানটা এখানটা আসুন, এখানটা আসুন। লাহা সুব্রত গোস্বামী আশ্রয় দিয়েছিলেন রামকৃষ্ণদেবের বাবাকে। এই যে ফ্যামিলি নিয়ে যখন কামারপুরকে চলে এসেছিলেন, মিথ্যা কথা কইতে বলেছিল বলে, তখন এই ধর্মদাস লাহা সুব্রত গোস্বামী আশ্রয় দিয়েছিলেন। এটা হচ্ছে রামকৃষ্ণদেবের দাদা দিদি কাটায়নি, এটা হচ্ছে দাদা রামকুমার, এটা হচ্ছে মা চন্দ্রামতি, আর এটা হচ্ছে বাবা রামকৃষ্ণ। রামকৃষ্ণ বাবা ঠাকুরের জন্ম হলো কামারপুরেতে। ওই তো কোলে, ওই যে কোলে। হ্যাঁ, দেখাবো সব। এই যে রামকৃষ্ণ। রামকৃষ্ণদেব যখন জন্ম হয়, তখন উনুনের মধ্যে গড়ে গিয়েছিলেন। ওই যে মেন মন্দির বন্ধ আছে, 3:30টার সময় ওখানে ঢেকি সাল ছিলেন, ঢেকি সাল ছিলেন, আর 2 পাকা উনুন ছিলেন। ঢেকি সালের গদায় গড়িয়ে চলে গেছিলেন। তখন এই ধনী মা প্রদীপ জ্বেলে দেখে উনুনের মধ্যে ছাই পাথরটা পড়েছে, তখন ওই ছাই শুধু করে করে তুলে নিয়েছিলেন। যত গা হাত কপালগুলো মুছছে না, তত কপালতে জ্যোতি বেরছে। ওই যে মেন মন্দিরের সামনে একটা শিব মন্দির আছে, ওনারই জ্যোতি লেগে রামকৃষ্ণদেবের জন্ম হয়েছিল ঢেকিসালা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না না, তো সাধু এসে থাকতে তখন এই গোদায় সবকিছু জোগাড় করে দিতেন। আর রামকৃষ্ণদেব যখন বিয়ে হচ্ছে, বিশাল গরিব ছিলেন। তারপরে ধর্মদাস লাহার কন্যা ছিলেন না প্রসন্নমণি, ওনারই গয়নাকে ধার করিয়ে মা সাদাবনকে জয়রামবাট থেকে কামারপুরকে সাজিয়ে দিয়ে এলেন। মাটা কত ছোট, গয়নাগুলো পরে খুলে গেছে। গোদায় গাতে গয়না খুলে রাতারাতি লাহাবাবুকে ঘুরে দিয়ে গেলেন। মা সকালে উঠে খুব কাঁদা কাটা করছে, আমার গায়ে গয়না কোথা গেল। তখন চন্দ্রমণি দেবো যে ওগুলো তো লোকের গয়না, গোদায় তো কারো দান লাইনি, গোদাইকে বুঝিয়ে বলবো তোমাকে অনেক গয়না করে দিতে। যে মায়ের হাতে ডারমান কাটা বালা জোড়াগুলো গলাছেন, ঠাকুর কত কষ্ট করে দিয়েছিলেন। ঠাকুর যখন আবার দেহরালের কাছে পরিতার পাঠাতে, মা গঙ্গার ঘাটে কাঁদতে কাঁদতে একটা সিন্দুরের বালা জোড়াগুলো ফুল যাচ্ছিল, তখন তো রামকৃষ্ণের মাথা ভাই দাঁড়িয়ে বলছে, এই কি গো, তোমাকে আমি শখ করে বুঝি, তুমি যেন ফুলে দিচ্ছ। বলো মা সাদা মানে বুঝে তুমি যা মারা গেছো। ঠাকুর বুঝে কখনোই না, আমি এই ঘাটে তো উঠেছে, তুমি সব কিছু করে থাকবে। মার ফটো দেখবে আলতা পেরে শাড়ি পরে আছে, বালা জোড়াগুলো কখনো খুলে না। ঠাকুর বলছে সব কিছু করে থাকবে। মা চেটোলা পারতে স্বর্গ করে থাকবে। চলুন
মা দুর্গা মূর্তি দিলে মাকে বিসর্জন দিলে আবার নিয়ে এসে বানানো হয়। যে ঠাকুরের চোখ আসবে সব অসুস্থ হয়েছিল, রামকৃষ্ণদেবের ছড়াতে চোখ দাঁড় করছে। এটা হচ্ছে লাহাবাবুদের দুর্গা মন্দির, মহালয়ার দিন থেকে লাহাবাবুদের 10 দিন যাত্রা হয়। আর এটা হচ্ছে গদাধরের পাঠশালা, গদায়ে মা গদাইকে খাই দেয় পাঠশালা করাতে। মাস্টার মাসে যখন যোগ দিয়েছে ঠাকুর মন্দির যোগ করে আসছে, ঘুরিয়ে যখন মাস্টার মাসে বিয়োগ দিয়েছে তো রামকৃষ্ণদেব ঝেড়ে উঠে বলে দুঃশালা তো পাঠশালায় করবো না, যোগ মানে তো ভগবানের সাথে যাবো, যোগ বিয়োগ মানে তো দীক্ষা। আমি চালপালার বিদ্যা শিখতেছিলাম, যোগ শিখতেছি। ঠাকুর না পড়াশোনা করে বিষ্ণু মন্দির লুকিয়ে বসে থাকেন, এটা হচ্ছে পুরোনো পাঠশালা। আর এই কাঠগুলো দেখছেন, এটা হচ্ছে ঠাকুর আমাদের। এই সেই পাঠশালা, এইখানে পড়াশোনা করতে। চলো চলো চলো, রাজ মন্দিরটা দেখবে চলো। এই শিব মন্দিরটা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে পার্বতীনাথ শিব মন্দির। ধর্মদাস লাহার কন্যা শিব মন্দির প্রসন্নমণি নিজে হাতে প্রতিষ্ঠা করেছিলেন। উনি তো বালক বুধা ছিলেন, এই শিবকে পূজা করতেন আর রামকৃষ্ণদেবকে গোপাল বলে ডাকতেন। আর এই পুরো বাড়িগুলো হচ্ছে লাহাদের বাড়ি, লাহাদের সব পুত্রগুলো লাহাদের এই হ্যাঁ শিব মন্দির। বড় শিবলিঙ্গটা আছে, হ্যাঁ এটা হচ্ছে বুদ্ধেশ্বর শিব মন্দির। রামকৃষ্ণদেবের দাদা রামকুমার দক্ষিণেশ্বরের পূজারী ছিলেন, মা ভগবতীকে পুজো করতেন। রামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বরে পায়ে হাতে নিয়ে গেছিলেন তখন গঙ্গার করে মা মা করে কাঁদতেন। আর গ্রামে লোক সবাই ফেপা পাগল বলতো, কারণ চন্দ্রমণি দেবীকে গ্রামে সবাই বলতে দেখো তোমাদের ছেলে পাগল হয়ে গেছে, তোমার ছেলেকে তখন চন্দ্রমণি দেবী ওই শিব বলছে তুই ঘরে ফিরে যা, ওর ছেলে এমনি পাগল নয়, তোর ছেলে দক্ষিণেশ্বরের মা ভগবতীকে কল্যাণ করছে। তখন তো চন্দ্রমণি দেবী বিশ্বাস করলো আমার ছেলে ভগবতী পাগল, এই জন্য আমার পুকুর আছে না, ওই পুকুরের নাম অনুসারে ধান পুকুর। দক্ষিণের হচ্ছে দক্ষিণেশ্বরে হচ্ছে মা কালী, এ হচ্ছে শ্যামা মা। ওদিকটা নাও, আস্তে আস্তে যাতে এখানে আপনারা চলে আসুন, আমি বলে দিচ্ছি। এই যে ধনী কামানি কুলে রামকৃষ্ণদেব শুয়ে আছে না আতুরে, মেন মন্দিরে যেটা বন্ধ আছে ওখানে ঢিকির সাল ছিলেন, ধান শুধু উনি ছিলেন। ঢিকির সালে গদায় জন্ম হলো, উনুনের মধ্যে গদায় করেই চলে গেছিলেন। যারা আমি লোক ছয় থেকে দেখতে এসে কেউ ছেড়ে দিতে পারলো। তাহলে এই ধনী মা প্রদীপ জলে দেখতে উনুনের মধ্যে ছাই পাশমিকে পড়েছে। শিবদেবী ছাই পাশমিকে পড়ে থাকে, তিনি গদায়ও ছাই পাশমিকে পড়েছে। তুলে নিয়েছিলেন, তখন তো বিরাট কাপড়ের কষ্ট ছিল যে কি করে গা হাতে মুছবো, কারণ আঁচলটা কেটে গা হাত যত মুছছে তত কপালতে জ্যোতি বেরোচ্ছে। ওই যে মেন মন্দিরের সামনে একটা শিব মন্দির আছে না, যোগী শিব মন্দির, ওনারই জ্যোতি লেগে রামকৃষ্ণদেবের জন্ম হলো ঢিকিসালাতে। দিনে দিন যখন বড় হচ্ছে তখন তো বামুনের ঘরে জিজ্ঞেস করছে, দেখো গদাইটা আবার বড় হয়েছে, গদাইকে জিজ্ঞেস করো কার হাতে প্রথম ভিক্ষা নেবে। তখন তো গদাইকে জিজ্ঞেস করছে, কি রে গদাই তুই কার হাতে ভিক্ষা নিবি? ওই আমার ধনী কামানি আছে না, ধনী কামার হাতে ছাড়া কারো হাতে ভিক্ষা নেবো না। তখন তো জাতির বিচার ছিল, বাড়ির লোকেও রাজি হয়নি, যে কামারে মেয়ে ছোট জাত কি করা হয়। রামকৃষ্ণদেব ঘরে কোনো গণধরে বসে মায়ের কোনো জাত নাই, যেমন লালন পালন করেছে, যার হাতে বড় হয়েছে তারা তার প্রথম ভিক্ষা দিচ্ছে। প্রথম ভিক্ষা দিচ্ছে ধনী মায়ের হাতে। এই হচ্ছে ভিক্ষা মাতা ধনী কামানি। ধনী কামা ছিল বালক বিরাসত সন্তান থাকে, এটা ছিল বাপের পিঠা করে মন্দির তৈরি হয়েছে। মা যশোরী শ্রীকৃষ্ণকে লালন পালন করেছিলেন, তিনি ধনী কামরা রামকৃষ্ণদেবকে লালন পালন করেছে, ধনী তুই ধন্য হলে। আর ধনী কামানি কিছু বাপের ঘরে পিঠা করে মন্দির তৈরি হয়েছে। আর এই হচ্ছে ধনী কামানি ভাই করা সব বাস করে। এই পুরো পাড়িতে আমার পরবর্তী ধনী কামানিকে দেখা যাচ্ছে। আর এইটা ধনী কামানি, এই যে মা ভগবতী মন্দির দক্ষিণেশ্বরে হচ্ছে কালী, এই হচ্ছে শ্যামা মা। ওই যে কলকাতা উমাচরণ কর্মকার আছে না, যাদের বড় বাজারে ডাড়িপালার দোকান, তাদের হচ্ছে ঠাকুর বাড়ি। উমাচরণ কর্মকারের ঠাকুর বাড়ি। ওনারা আসে ফাল্গুন মাসে আসে, কালী পুজোর সময় আসে, এনে বামন পুকুরে কিছু রোজ মায়ের পুজো কখন খোলা থাকে? এটা 5টা
আসবে ও 5টায় খুলবে বলছি। মেয়েদের মুখ না কেউ পরপুরুষরা কেউ দেখতো না। গদাই মেয়েদের সাথে গান বাজনা শিখতে আসতো, নাচ গান করতে আসতো। গদাইকে দেখে বলছে দেখ গদাই তুই আমাদের বাড়ি আসবি না বলে কেন ওই দেখ দিনকে দিন তখন মেয়েরা তো বড় হচ্ছে, তুইও তো বড় হচ্ছে, তাহলে মেয়েদের মুখ না পরপুরুষরা কেউ দেখে না। আমরা তো অহংকার বলে জিনিস আছে। গদাই এখানে শনিবার মঙ্গলবার হাট হয় না, ঠাকুর হাটে যে শাঁকা সিঁদুর আলতা পেরে শাড়ি পরে সুতোর বাটিল বগলে করে বাড়িতে এসে পড়েছিলেন। ওটা কেউ চিনতে পারেনি। ও দাদা খুব ডাকছে গদাই গদাই করে যে নন্ঠুল নিয়ে ওই যে পাঁচিটা আছে না, ওই পাঁচি থেকে ও দাদা ডাকছে গদাই গদাই করে। গদাই না থাকতে পেরে ওই চুরির কাপড় বগলে করে গিট গিট করে ছুড়ে যায়, ও দাদা আসবো দাদা বলি দাদার সাথে দেখা করি। আবার দুর্গা দাসকে ঘুরে বলতে গেছে ডাকলে সালা ডাকতে বেশি অহংকার ছিল না যে মেয়েদের মুখে পরপুরুষরা খেলেছে না, মেয়েরা হাতে মিষ্টি খেলাম, মেয়েদের সাথে নাচ গান করলাম, শূন্য করে আমি আবার চলে আসছি। তাই কাছে দুর্গা দাস মানে গালে হাতে বসিল যে মেয়ের সে ঢুকে কি বলছিল হলো এইবার হচ্ছে হাজার বাড়ি সীতানাথ পাল বাড়ি দেখাবো 250 বছর মাটির বাড়ি। তো আবার কোন নাট্যমঞ্চ ছেলেরা যখন যাত্রা করাতো শিবরাত্রি গানে বন জঙ্গলকে ছিঁড়ে ছাড়িয়ে ত্রিপল খাটিয়ে যাত্রা করাতো। যাত্রা সিনা আসো বেড়েছে, লোকজন সব হইচই করছে। গদাই আসলে বসে আছে যাত্রা দেখবো বলে। তারপর খবরিলে যে ছেলেটি শিবের পালা করবে তার বিরাট শরীর খারাপ, সেটি আসতে পারছে না। গদাইয়ের বন্ধু বান্ধবদের কি পায় যাত্রাটা কি ভঙ্গ হবে। ওই তখন আমাদের গদাই না খুব নাচ গান করতে ভালোবাসতে না, শিব সাজানো খুব। শিবের যখন সব কিছু করানো হয়েছে, হাতি যখন ত্রিশূলটা দিয়ে যখন তেজে তুলেছিল ঠাকুরকে যাত্রার প্রথম হয়নি। ওই ত্রিশূল যখন মাটির নিচে পড়েতে ঠাকুরের তখন ভাব সমাধি ধরলেন ওই 24 ঘন্টার জন্য। ছবিটা আঁকা ধরে দিয়ে ঠাকুরের জ্ঞান ফিরে প্রথমে ছিল লক্ষ্মী যারা মাঝের গাড়ি পার্কিং হয়েছে না, ওই পুরো মাটি ছিল লাহাদে। গদাইটা বলতে ছোট ঠোঙায় করে মুড়ি খেতে খেতে বিকেল বাসন মাছ এগিয়ে গেছে। গ্রামে ছেলেরা সব মুখ করছে গদাই তুই জানিস বলে আমি যাবো। দুপাশে মেঘে গেছে আকাশ কিনে কাটিয়ে দিয়েছে, পুরো মেঘ দিয়েছে যে কালো মেঘে সাদা বগল চোখে কালিকে তো বেশি ভালো আসতে যে মা কালি যাচ্ছে। আর বগল না উড়ে গোল হয়ে যাচ্ছে মালার মতো। ওর ভেবে তো মা কালীবেলা মালা করছে। প্রথম ছিল লক্ষ্মী গেলাম মাঠে, তাহলে আনুষ বিশ্ব লক্ষ্মী। আমরা যাচ্ছেন জয়রামাটি যাচ্ছেন বাড়ি গিয়ে নাম করছে আনুষ বিশ্ব লক্ষ্মী। ওই যে পৌষ মাসের সংক্রান্তি সময় জাত করে হয় না, গ্রামের মেয়েরা সব পুজো দিতে আসছে। 10 নম্বর নিয়ে 800 মেয়েরা পুজো দিতে আসে। পুজো দিতে হবে গান করে বাঁশি হাতে করে লেগে নাচতে নাচতে ঠাকুরকে ঝিলাপি বন্ধে খাওয়াতো ঠাকুরের জ্ঞান ফিরে। ওই জন্য হচ্ছে কামারপুরে সাদা বন্ধ হচ্ছে বিখ্যাত বাড়ি জন্য নিতাম আমরা। আর আমাদের সাদা মতো বিখ্যাত আর আমাদের ভক্তরাই মন্দিরে তৈরি করিয়েছে। আর এই শিবের মূর্তিটা বসেছে এটা গদাই। এখানে দাঁড়া দুটো দাঁড়া দুজন। আচ্ছা এই মানে এটা পড়েছে গদাই। হ্যাঁ আর এই যে বিষ্ণু মন্দিরে ছবি দিয়ে আছে না, ওটা ছিল ওইটা ছিল। ওই যেটা হয়ে গেছে না এই নিচে হ্যাঁ নিচে ছবি তুলি আমরা মন্দিরে বসে শিখে গেল ওই শিখে ওটা হান্ডা রামচন্দ্র বাবা মা সবাই মাইকে বাবাকে বলতে দাও আমাদের পাড়ার মেয়েরা পরে কি ভাষাটা সারা যে আমরা যখন চান করতে যাই সঙ্গ করে যাবে ওই সঙ্গ করে নিয়ে আসবো। তারপর করে সারু আমাদের অফিসে মালিক আমি কাজ নিয়ে জানা আর ওখানে যাবেন না যেখানে মায়ের পায়খানা হয়েছিল ওই মাটি দিয়ে ওটা জয়রাম মাঠে আমি যাবো। এখানটায় বাঁকুড়ার বর্ডার। জয়রামবাটি যেতে গেলে এইটাই রাস্তা, আর অন্য কোনো রাস্তা নেই। এই রাস্তা এবং এটা আমরা বাঁকুড়া জেলায় পৌঁছে গেলাম। এতক্ষণ হুগলি ছিলাম আর আমরা এখন বাঁকুড়ায় প্রবেশ করছি। এটা কি মন্দির না কি সারদা মা ITI সেন্ট থমাস পাবলিক চমৎকার ছেলেরা পড়াশোনা করে। তোমরা এদিকে যেমন
আগে যান আগে যান। ও দাদা আস্তে আস্তে। এখন আমরা পৌঁছে গেলাম মা সারদামণি মন্দিরে। তো এরও সেই একই সিস্টেম, আমরা 11:30টায় বন্ধ হয়ে যায়, 3:30 খুলবে। তো কামারপুকুর থেকে সারদামণি চলে এসছি, এখন একটু দেরি আছে, তারা একটু ঘুরে রেখে নিই, তারপর 3:30টার সময় খুলবে, আমরা দর্শন। মহারাজ মন্দিরের পাশেই সিংহ মায়ের মন্দির। মা সারদা মন্দিরের বাঁ দিক ডান দিক ধরে চলে যাবেন একটা গলি দিয়ে, ওখানে লেখা আছে দেখবেন মা সিংহবাহিনী মন্দির আছে। এখানে খানিকক্ষণ কাটালাম, তারপর 3:30টার সময় ওখানে গেট খুললে আমরা বাহ, দারুণ বাজে। এখানে রেখে দাও না। সারদা মন্দির মায়ের মন্দির খুলে গেছে, আমরা প্রবেশ করছি। তো এখানে ক্যামেরা নিষিদ্ধ, ভেতরে কিছু অংশ দেখানো যাবে না। তো আমরা এইভাবে দর্শন করে 5টা 5 আমাদের ট্রেন, আবার স্টেশনের দিকে আমরা চলে যাব। 5টা 5 স্টেশনে চলে গেলাম।